আমি হাত গুটিয়ে বসে থাক? না কখনোই না। কিন্তু এই কথাগুলো আমি কবিতাকে বলতে পারছি না। কিন্তু কেন বলতে পারছেন না? কবিতা এক মুহূর্তে তার বিশ্বাস এবং শ্রদ্ধার আসন থেকে আমাকে একেবারে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে, তাই বলতে পারছি না। হয়তো ঘৃণায় ধিক্কারে কবিতা তার জীবন খাতার পাতা থেকে সারা জীবনের মতো মুছে দেবে উজান সর্দারের নাম, সেই কারণে বলতে পারছি না। হয়তো কবিতার কাছে আমি হয়ে উঠবো এ সমাজের সবচেয়ে ঘৃণ্য ময়লা মানুষ, সেই কারণে বলতে পারছি না। আবার হয়তো কবিতা এটাও ভাবতে পারে, এটাও অসম্ভব নয়, ভাবতে পারে যে ওই পারিজাত সেনকে কবিতার জীবন থেকে সরিয়ে দিয়ে আমি নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করতে চাইছি। কিন্তু না স্যার, না, আমি তেমন কাপুরুষ না স্যার। কারণ আমি জানি ইচ্ছের বিরুদ্ধে পৃথিবীতে সব কিছু পাওয়া গেলেও একটি মেয়ের মন, তার ভালোবাসা কখনো পাওয়া যায় না। তাই নিরুপায় হয়ে আমি বলতে পারছি না কবিতাকে। আবার চোখের উপরে ওর সর্বনাশ মেনেও নিতে পারছি না। ভাবুন কি যন্ত্রণা নিয়ে আছি আমি। আচ্ছা, একটা প্রশ্ন করবো, সত্যি উত্তর দেবেন? আপনি তো জানেন যে উজান সর্দার কোনোদিনও মিথ্যে বলেনি, আর বলবেও না। আপনি কবিতাকে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ স্যার, আমি কবিতাকে ভালোবাসি স্যার। অ্যাকচুয়ালি কবিতাকে ভালো না বেশে পারা যায় না স্যার। তবে একথা কবিতাকে কখনো বলেননি কেন? স্যার, কবিতার সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয়েছিল, যখন ওকে আমার প্রথম ভালো লেগেছিল, তখন আমি ছিলাম সদ্য যৌবনে পা দেওয়া এক বেপরোয়া যুবক। চোখে তখন আমার ভয়ঙ্কর আগুন, ন্যায় সত্য আদর্শের ধ্বজা উড়িয়ে দিতে চাওয়া একদল তাজা প্রাণের সেনাপতি ছিলাম আমি, অশান্ত সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গর্জে ওঠার অভিযানে। তখন আমার মূল মন্ত্র ছিল, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল। কিন্তু কিছু শিক্ষিত হয়েও অশিক্ষিত বিশ্বাসঘাতক বেইমানের জন্যে সেদিন কোনো জঞ্জাল সাফ করা হয়ে ওঠেনি। অকালেই ব্যর্থ হয়ে গেল বিপ্লব। কিছু তাজা প্রাণের অকালে প্রাণ স্পন্দন স্তব্ধ হয়ে গেল পুলিশের গুলিতে। আর বাকিদের হলো অন্ধকার কারাগারে নির্বাসন, তার মধ্যে আমিও ছিলাম। তাই বলা হয়ে ওঠেনি স্যার। বুকের ভেতরের ভালোবাসা বুকেই থেকে গেল, মন থেকে একটু একটু করে আবছা হয়ে গেল কবিতার ছবি। কিন্তু আজও সে আমার কল্পনায় বেঁচে আছে স্যার, আজও সে আমার লেখায়, আমার ভালোবাসা হয়ে বেঁচে আছে। তাই বলছি, যে কথা আমি কবিতাকে বলে বোঝাতে পারছি না, আপনি দয়া করে একটু ওকে বোঝান, মেয়েটাকে বাঁচান প্লিজ। জাস্ট মিনিট, ফোনটা রিসিভ করে নি। হ্যালো, কে বলছেন? ওয়াও, হোয়াট এ সারপ্রাইজ! কবিতা! আরে হ্যাঁ, এতক্ষণ তোর কথাই হচ্ছিল। কি খবর কবিতা? এতদিন পর দাদাকে মনে পড়লো বুঝি? হ্যাঁ, না খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে তোর ফোন পেয়ে। আমার বোন? নো, সে ইজ নো মোর। 1 মাস আগে সে মারা গেছে। ও হ্যাঁ, তোর কথা বল, কি করছিস এখন? হোটেলে? আবার সেই মুম্বাই? ও আই সে, আমাকে সারপ্রাইজ দিতে আসছিস আজ? আমার বাড়ির কাছাকাছি এসে গেছিস, ঠিকানা ভুলে গেছিস। দাঁড়া বলছি, কবিতার ফোন এখানে আসতে চাইছে। না স্যার, আমি আগে এখান থেকে চলে যাই, তারপরে আপনি ওকে ডাকুন, সেটাই বেটার হবে। আজকের এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না উজান। স্যার আপনি কেন? সরি উজান বাবু। আপনি আমাকে শুধু উজান বলে ডাকলেই আমি বেশি খুশি হব। হ্যাঁ, ওকে 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 ওকে। শোনো উজান, কবিতা এলে আমরা দুজনে মিলে বোঝাবো। আমরা দুজনে মিলে বোঝালে কবিতা নিশ্চয়ই বুঝবে। তুমি তো চাও বাঁচুক, ওকে? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন একবার চেষ্টা করে দেখা যাক মেয়েটাকে বাঁচানো যায় কিনা। হ্যাঁ শোন, হ্যাঁ চলে আয় কবিতা। হ্যাঁ, ঠিকানাটা বলছি, সব্যসাচী মুখার্জি, হ্যাঁ 17/5 বিএন ঘোষ রোড, কলকাতা 15। ওকে, হ্যাঁ চলে আয়। একেই বলে মিরাকেল উজান, মেঘ না চাইতেই জল। এবার আমাদের ঝাঁপিয়ে পড়া উজান, এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আপনি ঠিক বলেছেন স্যার, যেমন করে হোক পারিজাত সেনের মুঠোর ভেতর থেকে কবিতাকে উদ্ধার করতেই হবে। কবিতার মনের মণিকোঠা থেকে উপড়ে নিতে হবে ওই পারিজাত সেনের অস্তিত্বের শিকড়, নাহলে কবিতা হারিয়ে যাবে স্যার। হগাত সমুদ্রের জলে অনিশ্চয়তার অতলে তলিয়ে যাবে কবিতার ভবিষ্যৎ, অকালে হয়ে যাবে কবিতার ছুটি। না স্যার না, কবিতার ছুটি হয়ে গেলে আমার তো ওই আজ কবিতার ছুটির 2য় খণ্ডের লেখাটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু না স্যার, এটা তো আমি হতে দিতে পারবো না স্যার, কিছুতেই পারবো না। ওই বোধহয় কবিতা এলো। দরজা খোলা আছে কবিতা, ভেতরে চলে আয়। বাপরে বাপ, কোথায় খুঁজে পেতে একটা বাড়ি করেছেন মশাই? হ্যাঁ, তখন থেকে রাস্তার এমুড় ওমুড় চক্কর খেয়ে যাচ্ছে, কিছুতেই আপনার বাড়ির ঠিকানাটা মনে পড়লো না। তো পড়লোই না, বাধ্য হয়ে আপনাকে ফোন করে জানতে হলো। হ্যাঁ, আমার বাড়ির ঠিকানাটা ভুলে গেছিস তাতে কোনো ক্ষতি নেই, নিজের জীবনের ঠিকানাটা সঠিকভাবে যাচাই করতে ভুলে যাস না। এরকম করে বলছেন কেন স্যার? এই দেখো, আবার আমাকে স্যার বলে। তোকে না ফোনে বলেছি আমাকে স্যার বলবি না, দাদা বলবি। দাদা ভুল হয়ে
গেছে বাবা, ভুল হয়ে গেছে। উফ, কতদিন পরে দেখা হলো, কোথায় একটু ভালো মন্দ কথা বলবে তা না ধমকাচ্ছে, অন্যায় হয়ে গেছে, এবার থেকে দাদা বলেই ডাকবো। তা বলি কি দাদা, আপনি না শুধু শুধু আমাকে নিয়ে এত টেনশন করবেন না। কেন দুশ্চিন্তা করেন আমাকে নিয়ে? আরে বাবা আমি তো আমার জীবনের সঠিক ঠিকানা অনেকদিন আগেই খুঁজে নিয়েছি, আর সেই সঙ্গে খুঁজে নিয়েছি সফল সঠিক একজন কৃতি জীবনসাথী, যার নাম পারিজাত সেন। কবিতা, তাই তো দাদা, আজ আপনাকে একসঙ্গে একটা নয় দুটো সারপ্রাইজ আমি দিতে এসেছি। দুটো সারপ্রাইজ মানে? না, দুটো সারপ্রাইজ মানে প্রথম সারপ্রাইজ হচ্ছে আমার মামাতো বোন মিঠুর বিয়ে, আর দ্বিতীয় সারপ্রাইজ হচ্ছে পারিজাত সেনের সঙ্গে তোমার রেজিস্ট্রি ম্যারেজের ইনভিটেশন। ওয়াও, হোয়াট আ গ্রেট সারপ্রাইজ! উজান এখানে, কি সারপ্রাইজ দিয়েছেন দাদা! উজান তুমি এখানে? ও মাই গড, তোমাকে এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি। অবশ্য তুমি তো আমাকে ফোন নাম্বার দিয়ে গেছিলে, তোমাকে কন্ট্যাক্ট করে আমি খুঁজে যোগাযোগ করেই নিতাম। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, একদম ঠিক ধরেছো। মিঠুর বিয়ে ঠিক করে ফেললাম, খুব ভালো ছেলে পেয়ে গেছি। সামনের মাসে 10 তারিখে মিঠুটার বিয়ে দিয়ে দিচ্ছি, আর তার ঠিক এক সপ্তাহ পরে, মানে মিঠুর বিয়ের ঠিক এক সপ্তাহ পরে পারিজাতের সঙ্গে আমার সঙ্গে রেজিস্ট্রি। এই উজান শোনো না, ও দাদা শুনুন, পারিজাতের পাগলামো কি বলবো, মানে বলে শেষ করা যাবে না। ও এমন কি করেছে, এই শোনো মন দিয়ে শোনো। পারিজাত আমাকে বিয়ে করে আমার সঙ্গে হানিমুন করতে সুইজারল্যান্ড যাবে বলে এখন থেকে হোটেল বুক করে দিয়েছে, প্লেনের টিকিট কেটে ফেলেছে। উজান হানিমুন করতে সুইজারল্যান্ড যাচ্ছি, কি আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না দাদা, বলে বোঝাতে পারবো না। এই নিন দাদা, এটা আমার মামাতো বোন মিঠুর বিয়ের কার্ড। ধরুন। আর পারিজাতের সঙ্গে দাদা আমার তো রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, তো সেটাকে কেন্দ্র করে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, সেই পার্টিতে যাওয়ার ইনভিটেশন কার্ড। ধরুন। ও দাদা গো, আসবেন কিন্তু, প্লিজ আসবেন, 5 দিন আসবেন। না আসলে কিন্তু আমার খুব কষ্ট হবে, আমার অনেক দিনের স্বপ্ন সফল হতে যাচ্ছে, প্লিজ আসা চাই কিন্তু, নাহলে কোনো দিন সম্পর্কই রাখবো না। এই বুঝান, শোনো না, বলছি কি, তোমার দেখা যায় এখানে পাবো, এটা তো ভাবিনি, আমি তো প্রিপেয়ার্ড হয়ে আসিনি, কার্ড নিয়ে আসিনি। মুখে নেমন্তন্ন করে দিই? কি গো, কিছু মনে করবে না? বাবা দরকার নেই, কলেজের বেস্ট ফ্রেন্ড বলে কথা, কার্ড দিয়ে ফর্মালিটিস করে নেমন্তন্ন করলাম না বলে হুদোর মতো মুখ ফুলিয়ে বসে দেখুন যেন। ওই শোনো, মিঠুর বিয়ের 15 দিন আগে তুমি জিনিসপত্র গুছিয়ে ময়নাঘর চলে আসবে। তোমার ওপর মিঠুর বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে আমি ঝাড়া হাত পা হয়ে ফুলপুরিটি সেজে ঘুরে বেড়াবো। সো মিঠুর বিয়েতে তো তুমি আসছোই, আর পারিজাতের সঙ্গে আমার রেজিস্ট্রির দিন তোমাকে তো সাক্ষী হয়ে আসতেই হবে, তাহলে আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবো আমরা যদি পারিজাতের সঙ্গে বিয়ের প্রহসন থেকে সরে না আসিস। তার মানে তার চেয়ে অনেক বেশি আঘাত পাবো আমরা যদি তুমি পারিজাত সেনের মেকি ভালোবাসার মোহ জাল কেটে বেরিয়ে না আসো। কি সব কথাবার্তা বলছো তোমরা উজান? আমি তো কিছু মানে বুঝতে পারছি না। মেকি ভালোবাসার মোহজাল মানে? মেকি ভালোবাসা, পারিজাতের ভালোবাসা মিথ্যে? এতগুলো বছর ধরে পারিজাতকে আমি ভুল চিনেছি বলতে চাও? একেবারে তাই না 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 না, তোমার ভুল হচ্ছে, তোমার ধারণা ভুল উজান, তোমার ধারণা ভুল। কবিতা, আমার উপর তুমি দুর্বল। হ্যাঁ রাইট, আমার উপর তুমি দুর্বল উজান। তুমি আমার উপর দুর্বল, তাই পারিজাতের ভালোবাসা নিয়ে আমার সঙ্গে নোংরা খেলা খেলতে চাইছো। মিথ্যে কথা বলে, আজে বাজে কথা বলে আমার জীবন থেকে তুমি পারিজাতকে সরিয়ে দিতে চাইছো। ছি উজান, তুমি যে এতটা নীচ তা তো আমি জানতাম না। কবিতা, একদম না, আজই শেষ। আর একবারের জন্য এই জীবনে আমি তোমার মুখে আমার নামটা শুনতে চাই না। কি বললে তুমি? একদম ঠিক কথা বলছি। আজ আমি বুঝতে পারছি উজান, আজ আমি বুঝতে পারছি কেন জেল থেকে বেরোনোর পর যেদিন আমি প্রথম পারিজাতের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, খুব আনন্দ নিয়ে আমাকে বারবার থামাতে চেয়েছিলে তুমি, বারবার বারণ করছিলে, বলছিলে যে যেও না কবিতা, পারিজাতের কাছে যাচ্ছ কবিতা, তুমি দেখো পারিজাত তোমাকে চিনতে পারবে না। শোন কবিতা, তুই উজানের কথা বোঝার চেষ্টা কর। আর কি বোঝার বাকি রইল দাদা? আর বোঝার কি বাকি রইল? ওই উজান সর্দার পারিজাতকে সহ্য করতে পারে না। কবিতা, কি বলছো তুমি? একদম ঠিক কথা বলছি উজান, আমি সত্যিটা ধরে ফেলেছি। তুমি
তুমি পারিজাতকে সহ্য করতে পারো না, তাই আমার সঙ্গে পারিজাতের রেজিস্ট্রির খবরটা শোনার পরেই তো তুমি তুমি ময়নাঘর ছেড়ে চলে যেতে চেয়েছিলে। সেই দিনই তোমার চলে যাওয়ার কথা মনে হয়েছিল, তাই না? কিন্তু আপনি কি জানেন দাদা, আপনি কি জানেন ময়নাগড়ের পঞ্চায়েত প্রধান গঙ্গাপদ মালের ওর ওপর লোকজন নিয়ে চড়াও হওয়ার খবরটা প্রথম পারিজাতই আমাকে ফোন করে জানিয়েছিল। আর পারিজাত সেই রাত্রে ফোন করে আমাকে জানিয়েছিল বলেই কিন্তু সেই রাত্রে তুমি প্রাণে বেঁচে গেছিলে উজান। ময়নাগড় থেকে পালিয়ে যাওয়ার সময় সুযোগটা পেয়েছিলে। ভুল হচ্ছে তোমার ভুল হচ্ছে কবিতা। এসব মিথ্যে, এসব চক্রান্ত। আমাকে তোমার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য এটা ছিল ওই পারিজাত সেনের একটা ঘৃণ্য ষড়যন্ত্র। তুমি কেন সিম্পলি বুঝতে চাইছো না যে আমি ময়নাগড়ে থাকলে ওই পারিজাত সেন তোমার কোনো ক্ষতি করতে পারবে না? আর সেই কারণেই টাকা খাইয়ে ওই গঙ্গাপদ মালকে দিয়ে আমায় ভয় দেখিয়ে ময়নাগড় ছাড়া করতে চেয়েছিল পারিজাত সেন। উজান সর্দার? হ্যাঁ, আমি উজান সর্দার দায়িত্ব নিয়ে বলছি। ওই পারিজাত সেনকে আমার থেকে বেশি কেউ চেনে না। পারিজাত সেন একটা খুনি, একটা প্রতারক, একটা ধাপ্পাবাজ। অভিনয় করছো তো ভালোবাসার তোমার সঙ্গে, এটা তুমি বুঝতে পারছো না। তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে মিথ্যে বিয়ের গল্প শোনাচ্ছে তোমার। উজান সর্দার? হ্যাঁ, আমি উজান সর্দার। কিন্তু আমি থাকতে পারিজাত সেন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কবিতা। আমি পারিজাত সেনকে তোমার কোনো ক্ষতি করতে দেব না। আমি তোমার কোনো সর্বনাশ মেনে নিতে পারবো না। দরকার পড়লে পারিজাত সেনকে খুন করে আবার আমি জেলে চলে যাব। হ্যাঁ, তুই কি করলি কবিতা? তুই উজানকে মারলি? মারলাম। বেশ করেছি, মেরেছি। এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে পারিজাতকে খুন করবে বলে হুমকি দিচ্ছে আমার সামনে। আমার এতদিনের যত্ন করে লালন করা লুকিয়ে রাখা স্বপ্নটাকে খুন করতে চাইছে উজান সর্দার। কে উজান সর্দার? একটা দিশাহীন পুরুষের নাম উজান সর্দার, একটা পরশ্রীকাতর মানুষের নাম উজান সর্দার। পারিজাতের উন্নতি, অর্থ, বৈভব থেকে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তাই মিথ্যে কথা বলে, আজে বাজে কথা বলে পারিজাতকে জোর করে আমার জীবন থেকে সরিয়ে দিয়ে পারিজাতের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে উজান। কবিতা, তুই ভুল করছিস। কোনো ভুল করছি না দাদা, কোনো ভুল করছি না। আমাকে এত শত বোঝাতে আসবেন না প্লিজ। উজান সর্দার যে কথাগুলো আমাকে বলছে সেগুলো বোঝার মতো যথেষ্ট বয়স, বিচার, বুদ্ধি তিনটাই কিন্তু আমার হয়েছে। সো কে উজান সর্দার? মানুষের জন্য কি করেছে উজান সর্দার? জীবনের কোন জায়গায় সফল উজান সর্দার? হীনমন্যতা, পরশ্রী কাতরতার জন্য জীবনে কোথাও কোনো জায়গায় মানুষরা সফলতা পায়নি। বড় বড় তত্ত্ব, মেকি আদর্শ, সততার বুলি ওর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। জেলখানার অন্ধকারে কাটিয়ে দিয়েছে জীবনের বেশিরভাগ সময়। লেখা, বই লেখা, আজ কবিতার ছুটি, সব বন্ডামি। ভণ্ড মিলিয়ে নেবেন। বড় ভণ্ড। আরে ভাই, সরকারের কাজের সমালোচনা করে বই লেখার কি অধিকার আছে তোমার? বড় বড় কথা বললেই বড় হওয়া যায় না গো দাদা, বড় হওয়া যায় না। বড় হতে গেলে হৃদয়টাকে বড় করতে হয়। এই ধ্রুব সত্যিটা উজান সর্দারের জানা নেই। ভুল করেছি, ভুলটা আমার হয়ে গেছে, চেনার ভুল হয়ে গেছে। বুঝতে পারিনি, চিনতে পারিনি, ভুল বুঝেছিলাম, ভুল চিনেছিলাম। আমি সম্পূর্ণ সি। এখন তো তাহলে আমার আরও একটা ব্যাপার খুব পরিষ্কার মনে হচ্ছে উজান। সেদিন তাহলে আমার মামাতো দাদা, বাচ্চু, আমার অনামিকা বৌদি, আমার পিজি মামা, এদের ধারণাটাও নেহাত মিথ্যে ছিল না বলো? ঠিকই ধরেছিলেন ওরা। গভীর রাত্রে মিঠুর পড়ার ঘরে ঢুকে মিঠুকে ফিলোসফি পড়ানোর অছিলায় মিঠুর সর্বনাশ করাই ছিল এই উজান সর্দারের চরিত্রের আসল উদ্দেশ্য। কবিতা মিত্র, খুব সাবধান। এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আমি আপনার সব কথা শুনেছি, একটা কথার কোনো প্রতিবাদ আমি করিনি। কিন্তু আর না, এবার কিন্তু আমার ভেতরের ঘুমিয়ে থাকা সিংহটা জেগে উঠবে। তারপর
তারপরে ভয়ঙ্কর গর্জনে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে আপনার কথা বলার ষড়যন্ত্রটাকে স্তব্ধ করে দেবে, চিরকালের মতো স্তব্ধ। উজান, এই কবিতা দেবীকে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকতে বলুন স্যার, তারপরে আসল সত্যিটা আমার কাছ থেকে জেনে নিতে বলুন। কেন আমি ওনার আর পারিজাত সেনের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে চাইছি এটা ওনাকে জেনে নিতে বলুন। কেন আমি এই কবিতার কোনো সর্বনাশ মেনে নিতে পারবো না সেটা ওনাকে কান খুলে শুনে নিতে বলুন। কারণ আমি অকপটে স্বীকার করছি যে আমি কবিতাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে ঘেন্না করি। তবু আমার রোষের আগুন থেকে আপনি পারিজাত সেনকে বাঁচাতে পারবেন না। উজান সর্দার, আরে মরতে ওকে হবেই, মরতে হবেই। কারণ ওই পারিজাত সেনের হাতে খুন হওয়া ওই দীপঙ্কর দত্তকে আপনি জানেন? দীপঙ্কর দত্ত আমার মায়ের পেটের ছোট ভাই। উজান, হ্যাঁ স্যার, জেলে বসে আমি সব খবর পেয়েছিলাম, শুনতে পেরেছিলাম যে আমার এই বুকের পাঁজর আমার ছোট ভাই দীপু আরে পৃথিবীতে নেই, মারা গেছে। কাউকে আমি বলিনি যে দীপু আমার ভাই, বলে লাভটা কি ছিল? শুধু তাই না স্যার, ওই জেল থেকে বেরিয়ে রায় পরিবারের অন্দরমহলে কী কী ঘটনা আজও পর্যন্ত ঘটে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ খবর নিয়ে চলেছি আমি প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে। আর সেই কারণে নিশ্চিত আমি কবিতাকে সাবধান করতে চেয়েছিলাম। প্রতিশোধ আমি নেব স্যার, ভ্রাতৃ হত্যার প্রতিশোধ। পারিজাত সেনকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তোমার জীবন থেকে সরে যেতে হবে। কথাটা মনে রেখো। এখন আমি কি করব দাদা বলতে পারেন? কোথায় যাব? আবার একটা দুর্যোগের মেঘ এসে কি আমার সৌভাগ্যের আকাশটাকে অন্ধকার কালো মেঘে ঢেকে দেবে দাদা? একটা না, দুটো না, 8-8টা জীবনের মূল্যবান বছর জেলখানার অন্ধকার ঘরের কোণে বসে যত্ন করে লুকিয়ে বুকের মধ্যে যে স্বপ্নটাকে লালন করেছিলাম, আজ সেই স্বপ্নটাকে সত্যি সত্যি দুঃস্বপ্ন হয়ে আমার ভাগ্যের আকাশটাকে ঢেকে দেবে দাদা। বলুন না কি করব আমি? কোথায় কোথায় যাব? কবিতা, না না না, আমি ঠিক আছি দাদা, আমি ঠিক আছি, চিন্তা করবেন না। আমি যাব, আমি পারিজাতের কাছে নিশ্চয়ই একবার যাব। পারিজাত আমার জীবন, আমার ভালোবাসা, আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস। উজান পারিজাতের এগেনস্টে যত কথাই বলে যাক না কেন, আমি উজানের সব কথাকে এত সহজে তো বিশ্বাস করতে পারি না দাদা। আমার এতদিনের বিশ্বাস আমি যাচাই করব। আমি যাব, আমি পারিজাতের কাছে গিয়ে জানবো আসল সত্যিটা কি, যাচাই করে নেব সত্যি মিথ্যে। যদি যদি দেখি আমার ধারণা ভুল, যদি দেখি উজান যা বলে গেল সেটাই ঠিক, যদি বুঝতে পারি যে পারিজাত আমার সঙ্গে সত্যি সত্যি বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে এক মুহূর্তের মধ্যে নিজের সমস্ত সত্তাকে গলা টিপে মেরে ফেলে দিয়ে নিজের সমস্ত স্বপ্নকে খুন করে আমি হব এক নতুন ইতিহাস। তার মানে এবার তুই সত্যি হত্যা লীলায় মেতে উঠতে চাইছিস? হ্যাঁ, তাই চাইছি দাদা। কারণ এই হত্যার মধ্যে কোনো পাপ থাকবে না দাদা। এ হত্যা হবে পুণ্যের কারণে হত্যা। এ হত্যা হবে পৃথিবীর বুক থেকে জঞ্জাল সাফাই করার জন্য হত্যা। কবিতা, এ জগৎ মহা হত্যাশালা। জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কাহার খেলা? হত্যায় খচিত ধরনীর ধুলি, প্রতি পদে চরণে দলিত শত কীট, তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নিড়ে কীটের গহ্বরে, অগাধ সাগর জলে নির্মল আকাশে, হত্যা
আজীবিকার তরে হত্যা খেলার চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। ব্যাঘ্রের আক্রমে মৃগ সম মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিনী রয়েছেন তারাই আতৃষা তীক্ষ্ণ লৌল জিহ্বা মেলি। বিশ্বের চৌদিক বেয়েছিল রক্ত দ্বারা ফেটে পড়িতেছে নিষ্পেষিত দ্রাক্ষা হতে রসের মতো অনন্ত কবিতা, কবিতা, কবিতা যাস না, শুনে যা। না না দাদা, আজ আর পেছন থেকে ডেকে আপনি আমাকে থামাতে পারবেন না। আজ আর পেছন থেকে ডেকে আপনি আমাকে থামাতে পারবেন না দাদা। কবিতা এবার নারীর অবয়ব থেকে বেরিয়ে এসে নাগিনীর রূপ ধারণ করবে, নাগিনী। চাঁদ সদাগর যেমন লোহার বাসর ঘর বানিয়েও লক্ষিন্দরকে প্রাণে বাঁচাতে পারেনি, আমিও তেমনি এবার কাল নাগিনী হয়ে পারিজাত সেনের ব্রহ্মতালুতে ছোবল মারব, ছোবল, মরণ ছোবল। কবিতা, এই একদম পেছনে ডাকবেন না। না না, মনে হচ্ছে মেয়েটার জীবনের পর আবার একটা দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে। ঈশ্বর, ঈশ্বর, মেয়েটাকে রক্ষা করো, মেয়েটাকে রক্ষা করো। যাক বাবা, এতদিন পর বাপটার হাত থেকে রক্ষা পেলাম। এবারে সংসারে একটু শান্তি আসবে। কার কথা বলছো বৌমা? কারাবার আপনার ভাগ্নি কবিতার কথা বলছি। কবিতা যদি কখনো ফিরে না আসে তখন মিঠুর বিয়ের খরচ জোগাড় হবে কোথা থেকে? সে কথাটা একবার ভেবে দেখেছো? ওসব ভাবনা আমরা ভাবতে যাবো কেন? আপনার মেয়ের বিয়ে কি করে হবে সেটা আপনার চিন্তার বিষয়। আমরা কেন ওইসব ঝামেলা মাথায় নিতে যাবো? তুমি ঠিক বলেছো অনামিকা। সারা আজ পর্যন্ত এই সংসারে একটাও টাকা দেয়নি এই পাঁচ বস। এবার তোমার জন্ম দেওয়া মেয়ের বিয়ে কেমন করে হবে তুমি বুঝবে। সারা সুটটা চুপ, সারা সুটটা একদম উঁচু গলায় কথা বলবে না। সারা কবিতার জেল খাটার মাইনের টাকাটা পর্যন্ত হজম করেছো তুমি, তারপর সেই টাকা তুমি রেসের মাঠে উড়িয়ে দিয়ে এসছো। সারা এই সংসারটার জন্য প্রাণপাত করে দিচ্ছি আমি, আর তুমি আমার সেই উপার্জনের টাকা দুবেলা বসে বসে গিলছো। সাহায্য করো তোমার। বাচ্চু, তুই আমাকে খাওয়ার খোটা দিচ্ছিস? আমি তোর বাবা, আমাকে তুই মদ খেয়ে এত বড় কথাটা বলতে পারলি? পারলো না সেটা তো নিজের কানে শুনলেন। এখন দয়া করে আপনি এই বাড়ি থেকে বিদায় হন তো। বাড়িটা আমার বৌমা, তোমার বাবা তৈরি না। আপনি আমার বাবা তুলে কথা বলেন। কি গো, তুমি কিছু বলবে না? আলবাদ বলবো। সারাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। বেরো সারা বাড়ি থেকে, বেরো। মরে গেলাম, বাবা আমাকে মেরে আবার তোমরা বাড়ির মধ্যে অশান্তি শুরু করে দিলে বাবা। সামনেই পরীক্ষা, শান্তিতে একটু পড়াশোনা কি করতে দেবে না? আচ্ছা তোমরা কি বলো তো বৌদি? আমরা কি মানে? কথাটা তোর বাপকে শুধু জিজ্ঞাসা করে পুরো ভমটাকে কেন আমার বাবা তুলে কথা বললো। আর পড়াশুনো করে কি হবে রে? কবিতা তোর বিয়ে ঠিক করে বেবাত্তা হয়ে গেছে। এখন তোর বিয়ের খরচ জোগাড় হবে কেমন করে সেটা একবার ভেবে দেখেছিস? জেল খাটা আসামিটা যদি ফিরে না আসে তখন কি করবি তুই? বল কি করবি? আমার বিশ্বাস দিদি আমার বিয়ের আগেই ফিরে আসবে। নিশ্চয়ই আমার বিয়ের টাকা জোগাড় করতে কোথাও গেছে। নিশ্চয়ই জরুরি কোনো কারণে ফোনের সুইচটা অফ করে রেখেছে। জানিস মিঠু, একটু আগে তোর দাদা বাচ্চু আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। বেশ করেছি লাথি মেরেছি। না দাদা, তুই এমন কাজ করতে পারিস না। মনে রাখিস, বাবা মা কিন্তু ভগবানের সমান। তাই নাকি? তুই আমাদের জ্ঞান দিচ্ছিস? ধরে নাও তাই। কথা শুনে গা জ্বলে যায়। জলুক, তবু আমি বলবো দাদা যা করেছে বা বলেছে কোনো সুস্থ মানুষ তা করেও না, বলেও না। তাই অসুস্থ, অবিবেচক, অশিক্ষিতকে শিক্ষা দিতে গেলে একটু জ্ঞান তো দিতেই হয় বৌদি। তাই নাকি? মুখের ওপর কথা, এক চড়ে তোর মুখ আমি ভেঙে দেবো। কে বে? ভালো আছো? মিঠু তোমার মায়ের পেটে বোন, দাদা হয়ে বোনের গায়ে তুমি হাত তুলতে পারো না? না পারো না, আর এ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? যাও মিঠু, কাল তোমার পরীক্ষা না, পড়তে বসে যাও। হ্যাঁ তাই যাও, এরপর আর কোনো কথা হবে না, ঠিক আছে? কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। যাচ্ছি, তবে আপনি কিন্তু এর বিহিত না করে চলে যাবেন না গঙ্গাদা। কিসের বিহিতে কথা বলছো? ছেলে হয়ে বাবাকে লাথি মারার মতো অন্যায়ের বিহিত। ছি বাচ্চু, তুমি তোমার বাবাকে লাথি মেরেছো? না 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 না, এমন অন্যায় আমি কিছুতেই বরদাস্ত করবো না। কিছুতেই না। ভুলে জানো বাচ্চু, গঙ্গাদা কিন্তু ময়নাগরের পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, ওনার কথা আমার নি করে ফের যদি তুমি তোমার বাবার গায়ে হাত তোলো না, তাহলে ফল কিন্তু ভালো হবে না। আর এ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে?
বকে দিয়েছি বিটু, বকে দিয়েছি। যাও পড়তে বসে যাও। পড়া, পরীক্ষা, আর পরীক্ষা দিয়ে কি হবে গঙ্গাদা? দিদি যদি আমার বিয়ের আগে ফিরে না আসে, তখন এই ময়না করে মানুষের কাছে আত্মহত্যা করে মরা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। সত্যি কবিতার এই অন্তর্ধান আমি বড় দুশ্চিন্তায় আছি পাচুগোপাল। আচ্ছা কবিতা তলে তলে উজান সর্দারের সঙ্গে যোগাযোগ করছে না তো? উজান সর্দারকে ময়নাগর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার উপর কবিতা প্রতিশোধ নেওয়ার ছক করছে না তো? আমি কেমন করে বলবো গঙ্গাবধূ বাবু? ওই আপনি বলবেন না তো কে বলবে? কবিতা কি গঙ্গাধার পোষা রার যে তার মনের কথা জানতে পারবে? ফালতু কাচাল পাকাবেন না তো, নাহলে কিন্তু আমার সবাই পাঁচালা দিবে ময়নাগর থেকে তাড়াবো। আর এ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? রতন বলো, বলো। এ লাগা 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 লাগা, ফোন লাগা, ফোন লাগা, উজান সর্দারকে ফোন লাগা। দাও। কি দেবো? আরে ফোনটা দাও। কি হলো? আমায় মারলে কেন করে? বেশ করেছি মেরেছি। তুই আমার কাছে ফোন চাইলে কেন? কেস থেকে আমার কেস। কবিতা পাঁচুগোপালের ভাগ্নি, উজান সর্দারকে আমার ফোন থেকে ফোন করবে কেন? আমার পয়সা কাটা যাবে না? এবারে কেন ফোন থেকে ফোন কর? ঠিক কথা, ঠিক কথা। না না, এরপর আর কোনো কথাই হবে না, ঠিক আছে? বাচ্চু ফোনটা দাও তো। আমার ফোনে ব্যালেন্স নেই। নেই নেই ব্যালেন্স নেই, আমার ফোনে ব্যালেন্স নেই। ফোনে ব্যালেন্সই নেই। না না, এরপর আর কোনো কথাই হবে না, ঠিক আছে? এই পাঁচুদা ফোনটা দিন না। বেচে দিয়েছি। হ্যাঁ, কালকে আমি রেসের মাঠে বেচে দিয়েছি। বেচে দিয়েছি। কি জিনিস জানে জগদীশ, সারা ফোনই বেচে দিয়েছি। না না, এরপর আর কোনো কথাই হবে না, ঠিক আছে? হ্যাঁ বৌদি, বৌদি আপনারটা না, মানে আপনার ফোনটা। আমার হ্যাঁ। আমার তো ফোনই নেই। ও গঙ্গাদা, গঙ্গাদা দাও না তোমার ফোনটা। চাইছো কেন ফোনটা? নাও না আমার মনটা, জুড়ুক আমার প্রাণটা। তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে গঙ্গা সোনা আর তো পাবো না। ছেড়ে দিলে গঙ্গু সোনা আর তো পাবো না। না না, ছেড়ে দেব না। তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বোঝো ঠেলা, এই যে কেষ্ট লীলা। না না, এরপরে আর কোনো কথা হবে না, কোনো কথা হবে না, ঠিক আছে? এই নাও বাবা নতুন ফোনটা। ইয়ে বাবা, কিন্তু ফোন নাম্বার, উজান সর্দারের ফোন নাম্বার তো জানি না। আমি জানি, আমার কাছে আছে উজান সর্দারের ফোন নাম্বার। আমি ওদের অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু উজান সর্দার আর কবিতা কেউই আমার ফোন রিসিভ করলো না। তখন আমি বুঝতে পেরেছিলাম উজান সর্দার কবিতা যেখানে থাকুক ওরা একসঙ্গেই আছে। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ফোন করে না বলে কই বাড়ির মধ্যে ঢুকে বলেন যে। ওই যে চুপ করে না থেকে তাড়াতাড়ি ঝেড়ে কাশুন তো, নাহলে এরপর কোনো কথা হবে না, ঠিক আছে? কি নাম আপনার? হ্যাঁ, অদমের নাম বাড়ি যাচ্ছেন। ও বাবা, আপনি বাড়ি যাচ্ছেন? নমস্কার নমস্কার নমস্কার। আমি ময়নাগড়ে পঞ্চায়েত গঙ্গাপদ মাল। আপনি গঙ্গাপদ বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবিতার মামা পিজির কাছে আপনার ব্যাপারে শুনে উজান সর্দারকে গ্রাম ছাড়া করার জন্য আমি আপনাকে টাকা পাঠিয়েছিলাম। সে আর ইনিকে আমি অনামিকা, মানে আমি কবিতার মামাতো দাদার বউ। নমস্কার নমস্কার। কবিতার মামা পিজির সাথে আমার অনেক দিনের পরিচয়। উনি বাড়িতে নেই। আসলে একটা বিশেষ কাজের প্রয়োজন আমার এখানে আসা, কিন্তু এসে যে গঙ্গাপদ বাবুর দেখা পেয়ে যাবো তো ভাবতেই পারিনি। গঙ্গাপদ বাবু আমার কাজে লাগবে, ঠিক আছে? ডাকুন, পিজি বসকে একটু পাঠিয়ে দিন তো। আপনি একটু অপেক্ষা করুন, আমি ওনাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাবা বাবা, কে এসেছেন দেখুন। বাবা বাহ, বিস্ময়কর সব মানুষজনের বাড়ি। এরা কারা? তার মানে মানে কলকাতা থেকে ময়নাগড় কিন্তু অনেকটা রাস্তা। হ্যাঁ, তারপরে 50 কিলোমিটার তো হবেই। কে এসেছেন? আমার ভাঙা কুড়ে ঘর আলো করে দিতে কে এসেছেন? আমি ভুল দেখছি না তো স্যার, আপনি এসেছেন আমার কাছে, আমার বাড়িতে। আমি ভাবতেও পারছি না স্যার। এই কথা বলছো কেন? এই কথা বলছো কেন পিজি? হ্যাঁ, কয়েকদিন পরে আমি হব তোমার ভাগ্নি জামাই, তখন তুমি হবে আমার নিকট আত্মীয়। সে সৌভাগ্য কি আমার হবে স্যার? কেন এ কথা বলছো কেন? হ্যাঁ, কবিতাকে দেওয়া প্রতিশ্রুতি কখনো মিথ্যা হবে না। আমাদের তো রেজিস্ট্রি ডেটও ঠিক হয়ে গেছে। আশা করি কবিতার তরফে সিলেক্টিভ গেস্টদের কবিতা নিমন্ত্রণ করে ফেলেছে। আমার তরফে নিমন্ত্রণ তো প্রায় শেষ। আগামী সপ্তাহে মিঠুর বিয়ে, 7 দিন পরে হবে আমার আর কবিতার বিয়ে। কাকে বিয়ে করবেন স্যার? কবিতা তো উদাও হয়ে গেছে। দাও হয়ে গেছে।
আচ্ছা 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 আচ্ছা, আমিও কিছু এমনি অনুমান করেছিলাম, তাই তো বারবার করে কবিতাকে ফোন করছে, কবিতা সুইচ অফ বলছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, একটা বিধি করতে হবে। হ্যাঁ, আপনি দল জানতো মেয়ে ঘর থেকে বেপাত্তা হয়ে যাবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, না না। কবিতাকে খুঁজে বার করার জন্য আমি আপনাদের সাহায্য চাই, এই কারণে ময়না করে আমার আশা। আমি আপনাকে সবসময় সাহায্য করতে তৈরি আছি স্যার। নিশ্চয়ই, এরপর আর কোনো কথা হবে না, ঠিক আছে? এটাকে আমার সাগরেদ পড়ে রতন। আচ্ছা 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 আচ্ছা, শুনুন শুনুন গঙ্গাপদ বাবু, শোনো পিজি, আমার অনুমান যদি খুব মিথ্যা না হয়, তাহলে কবিতার এই অন্তর্ধানের পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের নায়ক আর কেউ না, স্বয়ং উজান সর্দার। তার মানে আপনি বলতে চাইছেন উজান সর্দারের খোঁজ পেলে আমরা কবিতারও হদিশ পেয়ে? ইয়েস, আর সেই সঙ্গে উজান সর্দারের প্ল্যানও আমরা জেনে নিতে পারবো। আমার জীবন থেকে কবিতাকে কেড়ে নিয়ে আমার স্বপ্নকে চুরমার করবে উজান সর্দার। না, তাকে কিছুতেই হবে না, আমি তাকে কিছুতেই মেনে নেবো না। নিশ্চয়ই, কেন মেনে নেবেন? আপনাদের বিয়ে ঠিক হয়ে গেছে, এরপর কবিতা যদি উজান সর্দারের সঙ্গে হাত মিলে বিয়ে করতে চায়, তাহলে আমরা গ্রামে ঢুকতে দেবো না। কোনোদিন ঢুকতে দেবো না, আর এ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? ব্যাস 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 ব্যাস, ময়নাগড়ের মাতব্বরদের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে নিয়েছি, এরপর আমার কাজ হাসিল করতে কোনো অসুবিধা হবে না। কি হলো, কি ভাবছেন স্যার? কিছু না পিজি, তবে আমি শিওর কবিতা কিন্তু এই ময়নাগড়ে ফিরে আসবে, কারণ কবিতাকে আমি কথা দিয়েছিলাম মিঠুর বিয়ের যাবতীয় খরচা কিন্তু আমি করবো। কিন্তু কবিতার অন্তর্ধানের পিছনে যে রহস্য আছে তার কি হবে? সেই রহস্য সমাধান করবো বলেই তো আমার এখানে আসা। তাহলে মন দিয়ে শুনুন সবাই, মিঠুর বিয়ের রাত্রের অনুষ্ঠানে সারা বাড়ি যখন আনন্দে জোয়ারে মাতোয়ারা হয়ে উঠবে, আলো ঝলমল করে উঠবে সারা বাড়ি, ঠিক তখন সাবাস সাবাস সাবাস, এরপর আর কোনো কথা হবে না। না হবে না, ঠিক আছে? না, ঠিক নেই, একেবারে ঠিক নেই। ওই সব্যসাচী মুখার্জি একটা পাক্কা জালিমাল, অনেকটা মাছরাঙা পাখির মতো ঘাপটি মেরে বসে থাকে গাছের ডালে, মাছ দেখলেই ঝুপ করে জল থেকে শিকার তুলে নেয়, ওপর থেকে দেখলে বোঝা যায় না কি চিজ লোকটা। আচ্ছা, এটা কি সব্যসাচী মুখার্জির বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি প্রিয়াঙ্কা সেন। সব্যসাচী বাবু আজ বিশেষ প্রয়োজনে আমাকে ফোন করে ওনার বাড়িতে আসতে বলেছেন, সেই জন্যই আমার আজ ওনার বাড়িতে ওনার সঙ্গে দেখা করবার কথা। আচ্ছা, বলতে পারেন কে এই সব্যসাচী মুখার্জি? ওই যে বললাম সব্যসাচী মুখার্জি একটা পাক্কা জালিমাল। এই না, সব্যসাচী মুখার্জি আলিপুর সেন্ট্রাল জেলের জেলার। আলিপুর সেন্ট্রাল জেলা? হ্যাঁ, আর আমি হলাম ওই জেলেরই সামান্য কনস্টেবল বিশ্বনাথ। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন আমি কেন ওনার সম্পর্কে এত কথা বলছি, কেন জেলার সাহেবের বাড়িতে চাকরির কাজ করছি। না, এইসব নিয়ে আপনার কাছে আমার কোনো জিজ্ঞাসা নেই। থাকতেই হবে, এই দুনিয়ার কোনো লোক আমার যন্ত্রণার কথা শুনবে না, তা তো হবে না, তাই আপনাকে শুনতে হবে আর এর একটা বিহিত করতে হবে। হ্যাঁ, আপনি এসব কি বলছেন? এসব কথার কিছু মানে আমি কিছু বুঝতে পারছি না। একটু সময় দিন, আমি বুঝিয়ে দিচ্ছি, সব মানে জলের মতো পরিষ্কার করে দিচ্ছি। যখন না শুনিয়ে ছাড়বেন না, তখন বলুন কি বলবেন। কোথায় এসে উঠলাম রে বাবা? কোনো পাগলা গারদে এসে উঠলাম না? না, এটা পাগলের রাখা না ম্যাডাম, এখানে কোনো পারিশ্রমিক না দিয়ে সুস্থ মাথায় সুকৌশলে সুন্দরভাবে মাথায় টুপি পরিয়ে মানুষকে সুলভে ব্যবহার করা হয়, আর এই ব্যবহার করার কারিগর হচ্ছেন জেলার সাহেব সব্যসাচী মুখার্জি। এটা ওনারই বাড়ি। আপনি কি জানেন ওই জেলার সাহেবের জন্য আমার বউ আজ সকালে বাপের বাড়ি চলে গেল? দেখুন, এটা একদম আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। না, চাইছি না, ব্যাপারটা আরে ব্যক্তিগত থাক, আমি চাইছি না। এবার জনগণের সামনে জেলার সাহেবের মুখোশ খুলে দেবো আমি। মুখোশ! বিশ্বনাথ, এই যে বিশ্বনাথ, বাজার করতে ফিরে এসেছো? ইয়েস স্যার। বেশ, এবার যাও রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়ো। হ্যাঁ, মানে বাড়িতে অনেক গেস্ট আসছে, বুঝেছো? বেশ যত্ন সহকারে খাওয়াতে হবে, বুঝেছো? ও বাবা, আজকে আমাকে রান্না করতে হবে? ও, তুমি ছাড়া কাজ কে করবে? কিন্তু আপনার বাড়ি কাজ করতে গিয়ে যে আমি আমার বউটাকে হারিয়ে ফেললাম স্যার। তার মানে চলে গেছে। হ্যাঁ, বউটা আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, এখন আমি কি করবো স্যার? ও বাবা, আমি কিছু বলতে পারবো না, তোমার বউ চলে গেছে, ও তোমার ব্যাপার, এই জন্য বারে বারে বলি। দিনকাল ভালো যাচ্ছে না, সবসময় চোখ কান খোলা রেখে চলবে, তাহলে সব বুঝতে পারবো। কি তাই তো? তাই তো চলছিলাম স্যার, তাতে তো লাভ কিছু হলো না। একটাই মাত্র বউ ছিল আমার, সেও আপনার জন্য চলে গেল। এখন আমি কার বউকে নিয়ে থাকবো স্যার? না, মানে বউ কোথায় পাবো স্যার? ও বিশ্বনাথ, একটা কথা মনে রেখো, বউ গেলে বউ পাওয়া যায় রে স্যার, চাকরি গেলে চাকরি পাওয়া যায় না রে পাগলা। যাও কাজে যাও। যাচ্ছি স্যার, যাচ্ছি। জনম দুঃখী কপাল পোড়া গুরু
জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজন না, আমি একজন না, আমি একজন। আপনি না নানা বলবো না, নানা বলবো না, নানা বলবো না। এক্সকিউজ মি, কে আপনি? আমি প্রিয়াঙ্কা সেন, ইন্ডাস্ট্রিয়ালে শেখর রায়ের মেয়ে প্রিয়াঙ্কা সেন। নমস্কার। আই এম ভেরি সরি ম্যাডাম, অনেকক্ষণ আপনাকে দাঁড় করে রেখেছি, কিছু মনে করবেন না। আপনি নিশ্চয়ই আলিপুর সেন্ট্রাল জেলার। আপনার অনুমান একেবারে ঠিক। এবার বলুন তো, কোন বিশেষ প্রয়োজনে আপনি আমায় ফোন করে আপনার বাড়িতে রেখেছেন? বাই দ্য ওয়ে, কিছু মনে করবেন না স্যার, আপনি আমার ফোন নাম্বারটা পেলেন কোথা থেকে? দেখুন, আমরা প্রশাসনের লোক, আমরা ইচ্ছা করলে যে কোনো লোকের ফোন নাম্বার যখন তখন জোগাড় করতে পারি। বাই দ্য ওয়ে, যে কারণে আপনাকে এখানে ডেকে আনা, আজ আপনাকে একটা ভয়ঙ্কর বাস্তবের সম্মুখীন হতে হবে ম্যাডাম। কিরকম বলছি, তার কথা দিন, আজ এখানে একটু বাদে যে অজানা সত্যি প্রকাশ পাবে তা আপনি আপনার স্বামী পারিজাত সেনকে বলবেন না। বলুন, কথা দিন। দেখুন স্যার, মানে আজই তো আপনার সঙ্গে আমার প্রথম আলাপ হলো, তবু যখন অজানাটা গোপন রাখতে বলেছেন, গোপন থাকবে। তার সঙ্গে আপনিও একটা কথা জেনে রাখুন জেলা সাহেব, বর্তমানে আমার স্বামী পারিজাতের সঙ্গে আমার সম্পর্কটা মোটেও সুস্থ জায়গায় নেই। আপনি বলুন। আপনি কবিতা মিত্রকে কি নজরে দেখেন প্রিয়াঙ্কা দেবী? কবিতা মিত্র আমার প্রথম স্বামী দীপঙ্করের খুনি। না, দীপঙ্কর দত্তের খুনি কবিতা মিত্র না। তাহলে কে কে খুন করেছে দীপঙ্করকে? আপনার প্রথম স্বামী দীপঙ্কর দত্তকে খুন করেছিল আপনার বর্তমান স্বামী পারিজাত সেন, প্রিয়াঙ্কা দেবী। ইন্ডাস্ট্রিয়ালিস্ট শেখর রায় সম্পত্তির একমাত্র ভাগিদার হওয়ার লোভে দীপঙ্করকে খুন করে সেই খুনের দায় আমার মাথার উপর চাপিয়ে দেয় আপনার বর্তমান স্বামী পারিজাত সেন। আর আমিও বোকার মতো পারিজাতের মিথ্যে ভালোবাসার মোহে পড়ে জীবনের মূল্যবান 8-8টা বছর জেলখানার অন্ধকারে কাটিয়েছি আমি, কবিতা মিত্র। আপনি কি জানেন যে আজও আপনার বর্তমান স্বামী পারিজাত সেন আমাকে রোজ বিয়ে করবে বলে স্তোক দিয়ে যাচ্ছে? সামনেই আমার মামাতো বোন মিঠুর বিয়ে, আর তার ঠিক 1 সপ্তাহ পরে আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করবে বলে সমস্ত আয়োজন সেরে রেখেছে আপনার বর্তমান স্বামী পারিজাত সেন। শুধু তাই না, বিয়ের পর আমাকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমুন করতে যাবে বলে হোটেল বুকিং, প্লেনেরও টিকিট কাটা হয়ে গেছে। আর এসব মানে হোটেল বুকিংয়ের রসিদ, প্লেনের টিকিট আপনার বর্তমান স্বামী পারিজাত সেন আমাকে দেখিয়েছে। আমাকে এখানে ডেকে এনে এইসব কথাগুলো শোনাচ্ছেন কেন? না, অন্য কোনো উদ্দেশ্য আমার একেবারেই নেই প্রিয়াঙ্কা দেবী। আমি শুধু এটাই বলতে চাই যে দেখুন, পারিজাত সেনের ওপর কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়তে চলেছে, পড়বেই, কেউ আটকাতে পারবে না। সেই ঝড়ের আঁচ থেকে আপনি নিজেকে যাতে রক্ষা করতে পারেন, তাই তার আগাম অশনি সংকেতের বার্তাটা আপনাকে জানিয়ে রাখলাম। আচ্ছা কবিতা দেবী, আমি যদি পারিজাতকে বিষ খাইয়ে মেরে ফেলি, আপনি খুশি হবেন? হাসালেন প্রিয়াঙ্কা দেবী। সনাতন হিন্দু নারী আপনি, ভারতীয় হিন্দু নারী। পারিজাত সেন আপনার স্বামী, স্ত্রী হয়ে স্বামীকে নিজের হাতে খুন করবেন, আপনার কষ্ট হবে না? কষ্ট হবে না? পারিজাতের জন্য আমার বাবা অথর্ব হয়ে গেছে। ভাই আকাশ মৃত্যুর প্রহর গুনছে। বাবার সমস্ত সম্পত্তি গ্রাস করে আমাদের পথের ভিখিরি করে ছেড়েছে ওই পারিজাত। সেজন্য প্রতিশোধ নিতে ইচ্ছা করছে না তোমার? প্রতিশোধ নিতে ইচ্ছা করছে না? বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছো কেন? কেন ফেলছো চোখের জল? আজকের সমাজের মেয়ে হয়ে, আধুনিক যুগের নারী হয়ে কেন পুরুষ মানুষের এই অন্যায়, অত্যাচার, স্বেচ্ছাচারিতা, পাপ আমরা মুখ বুজে মেনে নিচ্ছি? কেন মেনে নেব? হ্যাঁ, ঝড় হয়ে আছড়ে পড়তে পারবে না পারিজাতের উপর? বলো, পারবে না? পারতে তোমাকে হবে। আর এই জন্য আমি আপনার সাহায্য চাই। বলুন না, করবেন আমাকে সাহায্য? নিশ্চয়ই সাহায্য করবো প্রিয়াঙ্কা। আমি তোমাকে পাশে নিয়ে আমি পারিজাতের উপর প্রতিশোধ নেব। কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি তোমার সাহায্য নিয়ে তোমাদের রায় ভিলাতে প্রবেশ করব। তারপর একটু একটু করে ঘায়েল করবো জানোয়ার পারিজাত সেনকে। আমি নেবো আমার সঙ্গে ভালোবাসার প্রতারণা করার প্রতিশোধ, আর তুমি নেবে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্রতিশোধ। আর এই প্রতিশোধ অভিযানের প্রধান সেনাপতি হবে একজন। কে?
আপনি কার কথা বলছেন? সে উজান সর্দার। উজান, উজান কি আমাকে সাহায্য করবে দাদা? করবে। শুধু তাই নয়, আজ আমি উজানকে ওখানে আসতে বলেছি। উজান এখানে আসছে? উজান, উজান এখানে আসছে দাদা? উজান আবার আগের মতো বন্ধু হয়ে আমার পাশে সবকিছু ভুলে গিয়ে দাঁড়াবে, আমাকে সাহায্য সাহায্য হে ঈশ্বর, এই কথাটা শুনতে আমার যে কি ভালো লাগছে। কিন্তু আমি কোন মুখ নিয়ে উজানের সামনে গিয়ে দাঁড়াবো? সে পথ তো আমি নিজের হাতে শেষ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। পারিজাতকে বিশ্বাস করে ওকে অবিশ্বাস করে ওর গালে চড় মেরেছি, অপমানের চাবুকের আঘাতে ওকে ক্ষতবিক্ষত করে দিয়েছি, ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি ওর মনটাকে। উজান সর্দারের মন ঠুনকো কাচের পাত্র না কবিতা। উজান বাস্তবের কোষ্ঠী পাত্রে যাচাই করা খাঁটি সোনা। তোর মতো আগুনে পড়ে ইস্পাত ওই উজান সর্দার। উজান তোকে ভালোবাসে কবিতা, দাদা। সে ভালোবাসে কোনো খাদ নেই। এবার তাহলে আপনারা আমাকে বিদায় দিন। না, এখন আপনাকে বিদায় দেওয়া যাবে না, কারণ একটু অপেক্ষা আপনাকে করতেই হবে। কোন কারণে অপেক্ষা করতে হবে জানতে পারি? কারণ আরো একটা বাস্তবের মুখোমুখি হতে হবে আপনাকে। কি সেই বাস্তব? কার মুখোমুখি হতে হবে আমাকে? সেই উজান সর্দার। কে এই উজান সর্দার? আর উজান সর্দারের জন্য আমাকে অপেক্ষা করতে হবে কেন? কারণ প্রলয় দত্ত ওরফে উজান সর্দার তোমার প্রয়াত স্বামী দীপঙ্করের বড় ভাই প্রিয়াঙ্কা। আপনি? আমি প্রলয় দত্ত। আশা করি দীপুর কাছে তুমি আমার সম্পর্কে সব কথাই শুনেছ। দাদা, বাবা মা দুজনই অ্যাক্সিডেন্টে মারা যান। দীপু তখন বিদেশে। খবর পেয়ে দীপু দেশে ফেরে, তারপরে তোমাদের বিয়ে। এসব ঘটনাই আমি জেলে বসে শুনতে পেয়েছিলাম। আসলে এসব কিছুর অনেক আগেই তদানীন্তন সরকার বিরোধী লেখার জন্য আমাকে কারাগারে নির্বাসন দেয়। জেলে বসে আমি জানতে পারি কবিতা মিত্র নামে এক মহিলা দীপুকে খুন করেছে। এই সেই কবিতা মিত্র আমার কলেজ জীবনের বান্ধবী। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার দিন আমি আসল ঘটনা জানতে পারি দীপুর খুনি কবিতা মিত্র না, দীপঙ্করের খুনি দুর্ভাগ্যবশত পারিজাত সেন। কি করব এখন? আমি কি করব বলতে পারেন দাদা? আমাকে সাহায্য করবে, কবিতাকে সাহায্য করবে। পারিজাত সেন যাতে শাস্তি পায় সেজন্য তোমার সাহায্য বিশেষ জরুরি। পারবে না? পারবো। আপনাদের সকলকে যখন পাশে পেয়েছি তখন আমার সমস্ত রকম সাহায্যের হাত আপনাদের দিকে বাড়িয়ে দেব। তারপর নেব প্রতিশোধ, পারিজাত সেনের উপর চরম প্রতিশোধ। প্রিয়াঙ্কা, তুমি আমাদের পাশে দাঁড়াও। ঈশ্বর তোমাকে শক্তি দিন। থাক, এই প্রার্থনাই রাখছি। হ্যাঁ শোনো উজান, শোন কবিতা, তোমাদের দুজনকেই বলছি, সেদিন প্রতিশোধের আগুন বুকে নিয়ে তোমরা পারিজাত সেনকে পুড়িয়ে মারতে চেয়েছিলে। আমি ফোন করে তোমাদের ওই হটকায়দার পথ থেকে সরে আসতে বলেছিলাম, তোমরা কথাও রেখেছিলে। আজ প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগও করে দিলাম। আবারও বলছি, একটা অনুরোধ, তোমরা দুজনেই যথেষ্ট বুদ্ধিমান, বিচক্ষণ, তাই উপদেশ তোমাদের দেব। শুধু বলবো, নিজেদের জীবনের সুন্দর ভবিষ্যৎটাকে তোমরা নষ্ট করে দিও না। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে, দিনকাল ভালো যাচ্ছে না, সবসময় চোখ কান খোলা রেখে চলবে, তাহলে সব বুঝতে পারবে। দাদা, হ্যাঁ তোরা কথা বল কবিতা, আমি তোদের জন্য খাবার রেডি করি গিয়ে। ও হ্যাঁ, আজ আমি নিজের হাতে তোদের খাওয়াবো। উজান, এখন অভিমান করে মুখটা ঘুরিয়ে থাকবে? একটু সব কিছু ভুলে গিয়ে একটু ক্ষমা করে দেওয়া যায় না আমাকে? তুমি তো কোনো অন্যায় করোনি, তাহলে ক্ষমা করা না করার প্রসঙ্গটা আসছে কেন? করেছি, চূড়ান্ত অন্যায় করেছি। পারিজাতকে বিশ্বাস করে তোমাকে অবিশ্বাস করে তোমার গালে চড় মেরেছি। কিন্তু আজ আমি বুঝতে পারছি তোমরা সবাই ঠিক, আমি বোকা, আমি ভুল। এতগুলো বছর ধরে বুঝতেই পারলাম না পারিজাত এত বড় একটা মিথ্যেবাদী প্রতারক আমার জীবনটাকে শেষ করে দিল। আমি খুব একা হয়ে গেছি উজান, আমার খুব ভয় করছে। একটু পাশে জায়গা দাও উজান, প্লিজ। আমি আগেও তোমার পাশে ছিলাম, আজও তোমার পাশেই আছি। নিজেকে একদম একা ভাববে না। আর তাছাড়া আমি জানতাম তোমার এই ভুলটা তুমি একদিন বুঝতে পারবে। আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। কবিতা, আমি তোমারই প্রতীক্ষায় আছি কবিতা। আমি খুব বোকা উজান, কাঁচ মনে করে আসল দামি হিরেটাকে এত দূরে সরিয়ে রাখলাম এতদিন ধরে।
আমি তোমার কোলে মাথা রেখে, তোমার বুকে মাথা রেখে, তোমার ভালোবাসা নিয়ে মরতে চাই এই পৃথিবীতে, তোমার আগে চলে যাব। কেন এই কথা বলছো? বাঁচতে চাই। বাঁচতে হবে, অনেক স্বপ্ন জমা হয়ে বাঁচতে আছে, চাই না আর কি। অনেক স্বপ্ন জমা হয়ে আছে, সব স্বপ্ন আমরা পূরণ করে নেব কবিতা। হ্যাঁ, একদম মরার কথা বলবে না। কেন বলবে মরার কথা তুমি? আমি জানি না, আমার খুব ভয় করছে। আমার কেন জানি না মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ঝড় আসছে, প্রলয়। আর যে প্রলয়ে কবিতা হারিয়ে যাবে, উজান অকালে ছুটি হয়ে যাবে কবিতা। এবার কখনো হয় নাকি কবিতা ছুটি হয়ে যাবে? আমি আছি না, আমি তোমায় কোথাও হারিয়ে যেতে দেবো না। আমি আমার হৃদয় জুড়ে অনেক অনেক ভালোবাসা জমা করে রেখেছি কবিতা। সবটুকু ভালোবাসা আমি তোমাকে একেবারে উজাড় করে দিতে চাই। হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবন প্রেম আসে। হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবন প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। লিখে নিয়েছি আমার হৃদয় গাথায় সোনার অক্ষরে দুটো নাম আমি লিখে নিয়েছি। একটি আমার শ্বশুরমশাই শেখর রায়, আরেকটি আমার পরম স্নেহের পরম আদরের একমাত্র শ্যালক আকাশ। এই দুটো চরিত্রকে উপরে পাঠানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে আমি দিবারাত্র। না না না, খুন খারাপির মধ্যে আর আমি থাকছি না। দীপঙ্করের খুনে খাড়া কবিতার উপর চাপিয়ে দিয়েছি। এবার অন্য কোনো পথে আমাকে কাজ হাসিল করতে হবে। তাই খাবারের প্যাকেট দুটো সঙ্গে করে নিয়ে এসেছি। খাবার একটিতে আছে শুকনো মুড়ি, আরেকটিতে আছে সিরাজকে বিরিয়ানি। না না না, বিরিয়ানিটা আমি খাবো, আর আমার শ্বশুরমশাই শালা বিরিয়ানির গন্ধ শুকবে। কিন্তু চিবাবে এই শুকনো মুড়ি। আসছেন পঙ্গু অথর্ব বৃদ্ধ সম্রাট শাহজাহান, এইদিকেই আসছেন। মানে প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট শেখর রায় এইদিকেই আসছে। নেই কেউ নেই, কিচ্ছু নেই। এই শেখর রায়ের ভাগ্যাকাশী আর শুধু দুর্যোগের ঘন ঘটা। কে দেবে আশা, কে দেবে ভরসা? না না, কেউ নেই, কিচ্ছু নেই। প্রিয়াঙ্কা, আমায় কিছু খেতে দিবি মা? আমার যে খুব খিদে পেয়েছে রে মা। কি সুন্দর গন্ধ, বিরিয়ানির গন্ধ। তবে কি প্রিয়াঙ্কা আজ আমার জন্য বিরিয়ানি রান্না করেছে? প্রিয়াঙ্কা কোথায় যাচ্ছেন বাবা? প্রিয়াঙ্কা বাড়িতে নেই, উকিলের কাছে গেছে। কেন প্রিয়াঙ্কা উকিলের কাছে গেছে কেন? মনে হচ্ছে আপনার আবার এই ব্যবসার অংশটা বিক্রি করে দিতে হবে, তাই উকিলের পরামর্শ নিতে গেছে। কেন আমার ব্যবসার অংশ বিক্রি করে দিতে হবে কেন? ও মা, এই কেন উত্তর তো আমার থেকে আপনি ভালো জানেন। আপনি শ্রমিকদের মাইনে বাড়িয়েছেন তাই, বোনাস ডবল করে দিয়েছেন তাই, কাঁচা মাল ধারে কিনেছেন সে ধার শোধ করেননি তাই এসবের বোঝা তো আপনাকেই বইতে হবে। ও ভগবান, এই দুঃসময় দেখার আগে আমি মরে গেলাম না কেন? কতবার এক ডায়লগ বলবো বলুন তো? কতবার বলেছি এরকম ভাবে বললে মনে হয় কেউ আমার বুকের ভেতর হাতুড়ির পরেই মারছে। বিশ্বাস করুন খুব কষ্ট হয়। নেন খান। না এটা খান। কেন, কি আছে প্যাকেট? মা খিদে পেয়েছে বলছিলেন তো? আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। কি পারি যা, তুমি আমাকে শুকনো মুড়ি দিচ্ছ? এরপর ওটাও ছুটবে না সে। না আমি খাবো না, তাই তোমার দেয় শুকনো মুড়ি আমি ছুঁড়ে ফেলে দিলাম। কি করলে বাবা, তুমি খাবারটা ফেলে দিলে? আমার তো খুব খিদে পেয়েছে বাবা। শরীরের ভেতরের যন্ত্রণা আমি সহ্য করে নিয়েছি, কিন্তু খিদের জ্বালা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তাই তোমার ওই ফেলে দেওয়া খাবার আমি কুড়িয়ে নিয়ে খাবো। হায় ঈশ্বর, এ দৃশ্য আমাকে চোখে দেখতে হচ্ছে। দেখতে হবে তো, এ তো কিছুই হয়নি।
এখন অনেক কিছু দেখতে হবে, কারণ এটাই নিয়ম চিরদিন। কারো সম্মান নাহি যায়, চিরদিন কারো সম্মান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কারো সম্মান নাহি যায়, চিরদিন কারো সম্মান নাহি যায়। এরপরে আপনাকে নারকলের মালা তার হাতে দিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খেতে হবে। সেই দুর্ভোগের দিন আসছে আপনার। না না পারিজাত, যত দুর্ভোগই আসুক, সব দুর্ভোগ থেকে রক্ষা করার দায়িত্বটা যে তোমায় নিতে হবে। প্রিয়াঙ্কা তুই এসেছিস মা, আমাকে কিছু খেতে দে রে মা, আমার যে খুব খিদে পেয়েছে রে মা। আমাকেও কিছু খেতে দে দিদি, শুকনো মুড়ি খেয়ে কি পেট ভরে? হ্যাঁ তুই শুকনো মুড়ি খাচ্ছিস আকাশ? হ্যাঁ খাচ্ছি। পারিজাত তো বাবাকে খেতে দিয়েছিল, বাবা না আগে খাবারটা ফেলে দিল, আমি সেটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে খেয়েছি। কেন পারিজাত, বাবাকে শুকনো মুড়ি খেতে দিয়েছো কেন? বিলাস কিছু রান্না করেনি? 8 মাসের মাইনে পাইনি বলে বিলাস চাকরিতে জবাব দিয়ে চলে গেছে। আর বাবাকে খেতে দেয়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট শেখর রায়কে তুমি শুকনো মুড়ি খেতে দিলে? মিথ্যা কথা, মিথ্যা কথা, তোমার বাবা মিথ্যা কথা বলছে। মাথা খারাপ হয়ে গেছে, সারা সেন্টিমেন্টের কোনো দামই নেই। আমি কথা